আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এবং আমাদের আজকের অতিথি আ আবু সুফিয়ান ভাইকে। আ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়াতে আমাদের বাঙালি কমিউনিটি কেমন আছে? সেখানে বাঙালি কমিউনিটির আ যে সাইজ সেটা কত বড় কিংবা সেখানে কাজের সুযোগ সুবিধা কেমন? আ তার আগে আমরা আসলে জানতে চাইবো আমাদের ভাই আবু সুফিয়ান সেখানে কিভাবে পৌঁছেছেন। উনার গল্পটা ১ম এই জেনে নিবো। তারপর আমরা সেখানকার বাংলাদেশি কমিউনিটি, বাঙালি কমিউনিটি যাই বলুন কেমন আছে আ সেই বিষয়গুলা আমরা আমাদের আলোচনায় নিয়ে আসবো। তো আমি ১ম এই জানতে চাচ্ছি আবু সুফিয়ান ভাইয়ের কাছে যে আ আপনার ক্রোয়েশিয়া যাওয়ার গল্পটা কি সেটা একটু যদি সংক্ষেপে বলেন আমাদেরকে। থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি প্রথমে আমার নিজের সম্পর্কে একটু বলি যে আমি মোহাম্মদ আবু সুফিয়ান। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, জি আমি আহ, শুনতেছি। মোহাম্মদ আবু সুফিয়ান। আমি আমার গ্রামের বাড়ি হলো চাঁদপুর জেলা সারাস্তি থানা। আর আহ, আমি মূলত আমার পড়াশোনা শেষ মূলত 2015 শেষের দিকে আমি বাহরাইনে যাই। আরব দেশ বাহরাইনে যাই। দেন সেখানে আমি কয়েক বছর থাকি। থাকার পরে আহ, আমার এক বড় ভাই ছিল। নারায়ণগঞ্জের এক বড় ভাই ছিলেন, উনি আহ, ক্রোয়েশিয়াতে থাকতেন আর কি। তো ক্রোয়েশিয়া তখন আপনার নন সেনজেন ছিল। হুম, সেই সময় থেকে ওনার সাথে আমার ভালো পরিচয় ছিল। তো উম, আহ, যখন সেনজেন হওয়ার পরে মোটামুটি আস্তে আস্তে মানে গভর্নমেন্ট ভিসা দিচ্ছে বাংলাদেশিদেরকে। সব মানে নেপালি নেপালি বাংলাদেশ, তারপর হচ্ছে আপনার ইন্ডিয়া, মানে মোটামুটি ভিসা হচ্ছে ওইসব দেশে। তো বাংলাদেশে যখন আপনার পারমিট দেওয়া শুরু হয়েছে বাংলাদেশিদের জন্য, তো টুকটাক তেমন বেশি না, তবে রেশিও খুবই কম ছিল প্রাথমিক অবস্থা। উনি আমার বলছিল যে ট্রাই করতে পারো। পরে হয়েছে আমি ট্রাই করলাম, উনি আমি কি আমার বাহরাইনে ডকুমেন্ট। থাকতেন? না না, উনি এখানে থাকতো, কৈশোরে থাকতো। উনি আচ্ছা, আসছিল, উনি আসছিল, উনি ছিলেন মালয়েশিয়াতে। মালয়েশিয়া থেকে উনি আসছেন ক্রোয়েশিয়াতে, তখন ক্রোয়েশিয়ার নন সেনজেন ছিল। তারপর উনি আসার এক বছর পরে ক্রোয়েশিয়া ইউতে অন্তর্ভুক্ত হয়েছে, সেনজেনে আসছে। তারপর আহ ক্রোয়েশিয়া সরকার আস্তে আস্তে লোক নিয়োগ দেওয়া শুরু হয়েছে, যে বিভিন্ন দেশ থেকে তারা লোক হায়ার করতেছে। দেন হয়েছে যে আমি তো আমার পেপার সাবমিট করলাম বলতে আমার এখানে আসলে প্রথম প্রথম আপনার প্রথম যখন আমরা আসছিলাম তখন তেমন মানে ঝামেলা ছিল না। বলতে আমি আসছি সম্ভবত তারা যখন ইউ অন্তর্ভুক্ত হওয়ার মনে হয় 1.5 বছর পরে আমি আসছি। তখন আস্তে আস্তে মানুষ আসা শুরু হয় আর কি। তো আমি আমার পেপার সাবমিট করলাম ওই ভাইয়ের মাধ্যমে। আমার 26 দিনের মধ্যে আমার ওয়ার্ক পারমিট আছে। ২৬ দিনের মধ্যে? তো খুবই কুইক। খুবই মানে অনেক দ্রুত আমার ওয়ার্ক পারমিট আসছে। আমি তার আগেও আমি ট্রাই করছিলাম, ইতালির জন্য ট্রাই করছিলাম, সেখানে আমি রিজেক্ট রিজেক্ট হয়েছি। তারপরে আপনার আমি কানাডার জন্য ট্রাই করছিলাম। ওখানে ওরা আমার বলছিল যে ভিসা দিব, কিন্তু তোমাকে 6 মাসের জন্য তোমার কাছে ওই এরকম একটা অ্যামাউন্ট থাকতে হবে যে তুমি মিনিমাম 6 মান্থ এখানে সার্ভাইভ করা লাগবে তোমার। তো সেই ক্ষেত্রে আমি নিজে এখানে রিজেক্ট করছি যে না, আসলে আমার সম্ভব না, আমার এত মানে এত অ্যামাউন্ট আমার কাছে নাই যে আমি এখানে যে 6 মান্থ থাকতে হইব নিজের অর্থ খরচ করে। তারপর আমি এখানে ইয়ে করছি যে রিজেক্ট করছি, না আসলে আমি যাচ্ছি না। ওরা বলছে ঠিক আছে। তো, কানাডাতে সম্ভবত আপনার ওয়ার্ক পারমিট খুবই কম হয় এবং চাকরি খুবই মানে রেয়ার, চাকরি পাওয়া যায় না সম্ভবত, আমি জানি না, ওরা বললো এরকম। দেন ক্রোয়েশিয়াতে এখন আপনার আহ মোটামুটি অনেক অনেক মানুষ অনেক আসছে, বাংলাদেশিদের মধ্যে অনেক মানুষ আসছে। তো যেই সমস্যাটা নিয়ে আসলে মূলত কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে আপনার আহ ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট হওয়ার পরে যখন ভিসা হয় তখন কিন্তু আপনার 95% রেশিও ছিল বাংলাদেশিদের জন্য। এখন যেমন আপনার আহ নেপালের জন্য 95% রেশিও চলতেছে। আগেও ছিল, এখনো ছিল। শোনা যাচ্ছে আমার কথা? আপনার কানের একটা মনে পড়ে গেছে। না না, আমি একটাই একটাই ইয়ে আচ্ছা, করছি। জি। হুম। শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আরেকটু হ্যাঁ। জোরে বললে সুবিধা হবে। পরে হ্যাঁ হ্যাঁ, তো পরে আপনার মোটামুটি রেশিও ভালো ছিল বাংলাদেশিদের জন্য। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, হ্যাঁ। না, এখন আপনার বাংলাদেশ থেকে, তারপরে আপনার মিডল ইস্ট থেকে বাংলাদেশিরা
ফাইল সাবমিট করা শুরু করছে ক্রোয়েশিয়ার জন্য বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে শুরু করছে। তো যেসব ওয়ার্ক পারমিট বের হইতো, হ্যাঁ, সবগুলো ওয়ার্ক পারমিটে তারা ভিসা দিয়ে দিত। মানে যদি আপনার ডকুমেন্টস, আপনার কাগজপত্র যদি ঠিক থাকতো, তাহলে সবগুলা ভিসা তারা ভিসা রিজেক্ট করতো না আর কি। তো মানে 100 ফাইলের মধ্যে যদি আপনার 2-4টা যদি রিজেক্ট হয়ে, তাহলে এরকম আর কি, তাই আপনার তারা রিজেক্ট করতো না। তো বাংলাদেশিদের মধ্যে বড় সমস্যা হয়েছে, তারা যখন ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা করে, তখন তারা চিন্তা করে যে আমার যদি কোনো রকম ভিসা হয়, তাহলে আমি এখান থেকে ইতালি চলে যাব, বা জার্মানি, বা ফ্রান্স, বা ইউরোপের, মানে সেন্ট্রাল ইউরোপের আরো ভালো রাষ্ট্র যেগুলো আছে ওইগুলোতে চলে যাবে, ক্রোয়েশিয়াতে তারা আসবে না। তো এইগুলোর কারণে আপনার এজেন্সি গুলো ঝামেলায় পড়ে, যারা আবার পারমিট দিচ্ছে। যেমন আপনার কিছু কিছু মানুষ আছে যে যারা ক্রোয়েশিয়াতে থাকতেছে, কিন্তু নিজের কোম্পানির মাধ্যমে তারা এজেন্সির মাধ্যমে ডিল করে নিজের কোম্পানি থেকে পারমিট বাইর করতেছে। ওই কোম্পানি কিন্তু আর আপনার পারমিট দিচ্ছে না। হ্যাঁ, কারণ মানুষগুলো আসতেছে না। মানুষগুলো এখানে মানে ক্রোয়েশিয়ার ভিসা হয়ে গেলে তারা ইতালির টিকিট নিয়ে নেয়, ইতালি ইতালি ফ্লাই করে, তারপর আর ক্রোয়েশিয়াটা ইন করে না। এখানে বড় সমস্যা। কিন্তু সমস্যা হয়েছে আপনার ক্রোয়েশিয়াতে যারা আসে, ক্রোয়েশিয়া কিন্তু আপনার, আমি আহ, আমার 2 বছর শেষ, এখন 3 বছর রানিং ক্রোয়েশিয়াতে। আমি একই জায়গায় আছি, একই একই অবস্থানে আছি। আমি 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 আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মানে আমি আমার কোম্পানি নিয়ে একটু বলি, যে আমার কোম্পানিতে আমরা আসছিলাম 29 জন বাংলাদেশি, 29 জন হুম। বাংলাদেশি আসছি। মানে আগে পিছিয়ে আসছি, 29 জন আসছি টোটাল। দেন হচ্ছে যে আপনার এর মধ্যে আমরা এখন আছি 15 জন, অর্থাৎ আপনার 14 চোদ্দ জন জন চলে গেছে। 14 জন চলে গেছে বলতে আপনার সাথে সাথে একজন সাথে সাথে গেছে। আর বাকি যে 13 জন দাফে দাফে গেছে। কেউ 6 মান্থ, কেউ 8 মান্থ, কেউ 1 ইয়ার, কেউ মানে আর একটু বেশি এরকম। তো হুম। যিনি প্রথমে গেছে, ওনার জন্য আরো 2 জনের ফাইল রিজেক্ট হয়েছে। ওনার কথা আমি বলবো কিনা জানি না। উনি হয়েছে আপনার সিলেটের ভাই। তো উনি নারায়ণগঞ্জের এক ভাই, আর আমি একসাথে। উনি আসছে আপনার দুবাই থেকে, আমি আসছি বাহরাইন থেকে। আর হয়েছে আপনার উম ওই ভাইটা আসছে, আরেকজন ভাই আসছে সৌদি থেকে। আমরা 3 জনের একই সাথে ফ্লাইট দিচ্ছে। দেওয়ার পরে ওই ভাইটার সাথে আমরা একসাথে ক্রোয়েশিয়াতে আসছি। আসার পরে আমরা একটা হোটেল নিয়েছি রাতে থাকার জন্য। রাতে 11টা বাজে আমাদের যেহেতু এখানে ল্যান্ড হয়েছি, তো এখন একটু ঝামেলা হয়ে গেছে আসার জন্য। বাসে ক্রোয়েশিয়াতে আপনার ট্যাক্সি ভাড়া, রেন্ট প্রচুর প্রচুর প্রচুর। তো সেই ক্ষেত্রে আপনার এখানে আপনার ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব, জাগরেব থেকে আমি যে সিটিতে থাকি, এই সিটিতে আসতে আপনার 5.5 ঘন্টা সময় লাগে বাসে আসতে। তো সেই ক্ষেত্রে আপনার দূরপাল্লার যে বাসগুলো, ওইগুলো চলে না, রাতে 9টার পর থেকে আর চলে না। পরে ওই ভাই তো বললো যে ঠিক আছে, এখন তো রাত 12টা বাজে, আমি তো ফ্রান্সের টিকিট কাটছি, আমি ফ্রান্সে চলে যাব। আপনারা যদি যাইতে চান তাহলে আপনারা আমার সাথে চলে যান। তো কোম্পানির সাথে আবার, কোম্পানির একজনের সাথে আমাদের কথা হইতো, যে উনি বললো যে আহ আপনারা কি আসছেন? হ্যাঁ, তো আমরা বলছি আমরা আসছি, হোটেলে আছি, আমি সকালে আসতেছি। বলছি আপনারা তো 3 জন আসছেন, 3জনই সকালবেলা চলে আসবেন। আমি টিকিট পাঠাই দিচ্ছি। উনি আমাদেরকে টিকিটও পাঠাই দিচ্ছে। হ্যাঁ, তো পরে তো ওই ভাই রাতে, না উনি থাকবে না, উনি ফ্রান্সে চলে যাবে, উনি থাকবে না, ফ্রান্সে চলে যাবে। তো উনি চলে গেছে। উনি চলে যাওয়ার পরে আমরা 2জন কোম্পানিতে আসছি। আর বাকি 2জনের ফাইল জমা ছিল কোম্পানিতে, ওটা কোম্পানি রিজেক্ট করছে, যে আমরা যে ওয়ার্ক পারমিট যে 2টা ছিল, ওটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি, যেটা আপনাদের লোক একজন চলে গেছে, বাকি 2জনের আসার যে নিশ্চয়তা নাই, সেই ক্ষেত্রে আমরা পারমিট ক্যান্সেল করে দিলাম। এখানে আসলে কিছু করার নেই, দোষটা কিন্তু আমাদের। আর যেমন আমি আজকে 3 বছর আছি, উনি থাকতো, উনি মিনিমাম 6 মাস যদি থাকার পরে যদি চলে যেত, কোনো সমস্যা ছিল না। তো এখানে আপনার দোষ হ্যাঁ, আমি আমাদের। আমি একটা নিউজে দেখলাম, টোটাল ক্রোয়েশিয়া সম্ভবত এটার নাম, একটা ওয়েবসাইটে দেখলাম যে 2013 সালে আহ, ক্রোয়েশিয়া ইইউতে জয়েন করে 2013 সালে। আর সেনজেনের জয়েন করে তারা, সেনজেনভুক্ত হয় 2023 সালে। তো এইখানে আমি আমার দর্শক শ্রোতাদের জন্য একটা কথা বলে নিই, ইইউ এবং সেনজেনের মধ্যে একটা তফাৎ আছে। তো ইউ হচ্ছে একটা পলিটিক্যাল এবং ইকোনমিক একটা ফ্রেমওয়ার্ক। তারা কতটা কাছাকাছি আসা যায়, একটা কমন আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা যায়, একটা কমন ফ্রেমওয়ার্কের ভিতর দিয়ে তারা একটা সিস্টেম তারা ডেভেলপ করার চেষ্টা করতেছে। আর সেনজেন হচ্ছে তারই অন্তর্ভুক্ত আরেকটা ফ্রেমওয়ার্ক। সেনজেন মানে হচ্ছে সেখানে আর কোনো বর্ডার নাই। আপনি যেমন ফেনী থেকে বাসে উঠলেন, ঢাকা চলে আসলেন, এরকম সেনজেনভুক্ত যখন হয়। আর যদি আপনি সেনজেনে না হন, শুধু ইউর মেম্বার হন, সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকে। যেমন আয়ারল্যান্ড এবং আরেকটা দেশ আছে এখনো, সাইপ্রাস।
এরা ইউর মেম্বার কিন্তু সেনজেনের মেম্বার না। ফলে আপনি এই ২ টা দেশ থেকে কেউ চাইলে অন্য দেশে হুট করে চলে যেতে পারবে না। সেখানে বর্ডার আছে, ইমিগ্রেশন আছে। আর যদি আপনি সেনজেনের অন্তর্ভুক্ত হন, তখন আপনার জন্য আর কোনো সমস্যা নেই, বর্ডার খোলা। তো উম আ সেনজেনভুক্তটা হইলে সুবিধা কি? আপনি উম একটা দেশে থাকলেন, সেখান থেকে কোনো রেস্ট্রিকশন নাই। ২৭ টা দেশ আছে ইইউর। ২৭ টার মধ্যে ২৫ টা হচ্ছে সেনজেন স্বাভাবিক আর ফ্রিলি বাকি যেকোনো আরো দেশে ৪ টা যেতে পারতেছে। আউটসাইড সেনজেন আছে। সেনজেনভুক্ত যেকোনো দেশে যাইতে পারবেন, কাজ করতে পারবেন, থাকতে পারবেন। তবে গোল্ডেন রুল হচ্ছে আপনি যেখানে যাবেন, ওই দেশের আগে ৫ বছর থাকার পরে আপনার সেখানকার যখন পার্মানেন্ট রেসিডেন্টশিপ হবে, তারপর আপনি দেশ চেঞ্জ করেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি শুরুতেই চেঞ্জ করে ফেলেন, এগুলো ঝামেলা হয়। যেমন ক্রোয়েশিয়াতে ২০২৩ সালে ক্রোয়েশিয়া যখন আম সেনজেনভুক্ত হয়, আমি একটা নিউজে দেখলাম টোটাল ক্রোয়েশিয়া, ওখানে বলতেছে ১২,৪০০ বাংলাদেশীকে তারা আম ভিসা ইস্যু করছে। ১২,৪০০ র মধ্যে ৮,০০০ লোকই ক্রোয়েশিয়াতে কখনো যায় নাই। আর বাকি ৪,৪০০ ক্রোয়েশিয়াতে গেছে, তার অর্ধেক আবার ক্রোয়েশিয়া থেকে অন্য দেশে চলে গেছে। তো এইভাবে যদি আপনাকে ভিসা দেওয়ার পর আপনি যদি সে দেশে না করেন, তখন তো সেখানকার সরকার বা উম যেই ইমিগ্রেশন কর্তৃপক্ষ বা কনসার্ন মন্ত্রণালয়, তারা তো আপনাকে ভিসা দিতে চাইবে না যে এই লোক এরা আসে না ভিসা দিলে। তো আমাদের এই যারা আপনারা এই ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনারা যেই দেশে যান, ক্রোয়েশিয়া যান, বুলগেরিয়া যান কিংবা হাঙ্গেরি, যেই দেশে যান সেখানে ৫ বছর থাকেন, সেইখানকার কাগজপত্র হোক, দেন আপনি যেখানে খুশি যান ২৭ টা দেশে, সমস্যা নাই। তবে আপনি যদি এগুলো মনে শুরুতেই আপনি যদি শুরুতেই না যান কিংবা কিছুদিন থাকার পর আ বের হয়ে যান, তখন এটা নিয়ে একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হয়। যেমন এই যে ১২,৪০০ বাংলাদেশীকে ভিসা দেওয়ার পর ৮,০০০ ই ক্রোয়েশিয়াতে যায় না। এটা নিয়ে কিন্তু অনেক নিউজ হইছে ক্রোয়েশিয়াতে। এবং তারা এটা পরবর্তীতে রিভিউ করছে যে এই ঘটনা কি, এরা আসে না কেন আমাদের এখানে? তাইলে এদেরকে আমরা কেন ভিসা দিব? আর আপনি নিজেই তো বললেন যে আপনার কোম্পানিতেই ২ জনের ভিসা রিজেক্ট হয়েছে শুধু এই কারণে। আচ্ছা যাক। তো আর এই ইস্যুতে আর কোনো থাকলে বলেন, নাহলে আমরা অন্য প্রসঙ্গে গেলাম। না, না সমস্যা নাই। এখানে আরো বড় ইমপ্যাক্ট হইছে যে এটা এত বড় হইছে যে আপনার তারা মানে রেস্ট্রিক্টেড দিয়ে দিছে যে বাংলাদেশীদের জন্য যে মোটামুটি আপাতত আর তারা পারমিট ইস্যু করবে না। আর ভিসা ইস্যু করার সম্ভাবনা আপাতত নাই। তবে এই মাসে চলতি মাসে আগস্ট মাসে হয়তো যে আগে যেইসব আপনার ফাইল তারা সাবমিট করছিল আ আ আপনার পারমিটের জন্য সেসব পারমিট সম্ভবত এই মাস থেকে দিতে পারে। আচ্ছা, মানে আচ্ছা। নতুন কোনো আমি আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি। ইউরোপের দেশগুলোর মধ্যে আপনার পশ্চিম ইউরোপের দেশগুলা মোটামুটি ধনী তুলনামূলকভাবে। পূর্ব ইউরোপের দেশগুলা কম্পারেটিভলি একটু আ গরিব। আবার পশ্চিম ইউরোপের মধ্যে ২-৩ টা দেশ আছে ইকোনমি তুলনামূলকভাবে খারাপ। যেমন পর্তুগালে কাজ-কামের অবস্থা খুবই খারাপ। যদিও পর্তুগালে ইজিলি সেটেল হওয়া যাইত, কিন্তু কাজ-টাজ কম। সেই সম্ভাবনা শেষ হ্যাঁ, আছে। তারপর স্পেন, ইটালি এই দেশগুলা কম্পারেটিভলি পশ্চিম ইউরোপের মধ্যে একটু দুর্বল। আর অন্য যেগুলো আছে জার্মানি বলেন, ইউকে বলেন, ফ্রান্স বলেন, সুইজারল্যান্ড বলেন, এদের এদের সবার ইকোনমি ভালো। কাজ এভেইলেবল আছে। তো পূর্ব ইউরোপের দেশগুলার লোকেরা যেহেতু কাজের জন্য পশ্চিম ইউরোপে চলে আসে, ফলে পূর্ব ইউরোপে একটা শূন্যতা তৈরি হইতেছে যে সেখানে তার কাজ করার লোক নাই। তাদের ইয়াং পপুলেশন চলে যাচ্ছে পশ্চিম ইউরোপে। ২০০৪ সালে একবার একটা নিউজ দেখলাম আমি। পোল্যান্ডের প্রায় 60% ইয়াং পপুলেশন এরা চলে আসছে পশ্চিম ইউরোপের দেশগুলাতে। তো আপনার ফলে ক্রোয়েশিয়াতে মাঝখানে আমি বলি যে ক্রোয়েশিয়াতে আপনার টোটালি নাই। মানে স্থানীয় যে মানে আপনার ইয়ং যে পপুলেশন টোটালি নাই। আপনার 60 না 70% 80% টোটালি নাই। হ্যাঁ, তো এই মানে মানে এরকম 20 থেকে 30, 35 এরকম এজের কোনো কেউ নাই। হয়তো মেল ফিমেল কেউই নাই। সবাই বাহিরে। নিজের দেশে কেউ থাকতেছে না। হ্যাঁ, তো পূর্ব ইউরোপে যেহেতু ইকোনমি একটু পিছানো পশ্চিম ইউরোপের তুলনায়, ফলে পূর্ব ইউরোপের লোকরা পশ্চিম ইউরোপে চলে আসে। আ তো এই কারণে আ দেখা যায় যে আ পূর্ব ইউরোপের দেশগুলোতে ওদের আ কর্মক্ষম লোকের প্রয়োজন হচ্ছে। আ সে কারণে পূর্ব ইউরোপের দেশগুলা বাংলাদেশ থেকে, নেপাল থেকে, ইন্ডিয়া থেকে তারা আ মানুষ নিয়ে শ্রমিক নিয়োগ আসতেছে। করে। হ্যাঁ, এখন আমাদের বাংলাদেশী যারা আসতেছেন তাদের কাছে অনুরোধ, আপনারা ক্রোয়েশিয়া হোক কিংবা সেনজেনভুক্ত যে দেশেই আসেন, আসেন, কিন্তু ৫ বছর থাকার পরে আপনি
আহ, এরপরে আপনি আপনার দেশ চেঞ্জ করলেন উইথিন যে 27টা দেশ আছে, যে কোনো একটাতে মিনিমাম গেলেন, এই সমস্যা নেই। সময়টুকু থাকা উচিত যে আপনি যে দেশেই আসেন, মানে বৈধভাবে আর অবৈধভাবে যাই হোক, মানে মিনিমাম যেই দেশে বৈধভাবে আসেন সেই দেশে অন্তত আপনি টিআরসি মানে টেম্পোরারি রেসিডেন্স পাওয়া পর্যন্ত আপনি থাকেন। আপনার কার্ড হওয়ার পরে তারপর আপনি যে কোনো জায়গায় চলে যান, তখন আর ওই এটা আসলে ওই সময় আর কোনো ইস্যু হয় না যে অনেক বড় হুম। আচ্ছা, ইনফ্রাস্ট্রাকচার তৈরি আমি করে না। সংক্ষেপে আ- আপনার কাছে জানতে চাই যে ক্রোয়েশিয়াতে আহ, যেসব এখন আমি অনলাইনে চেক করলাম, সেখানে 7-8 হাজার বাংলাদেশি আছে। তো আমাদের সেখানে বাংলাদেশি বা এরা কেমন আছেন, কি সাধারণত কোন জবগুলোতে আছেন, একটু 1-2 মিনিটে যদি বলেন। আম, বাংলাদেশিরা এখানে যারা আছে আমার সম্ভবত আপনার 98% ভালো আছে, মানে 98% বাংলাদেশে ভালো আছে, মানে সবাই কাজ প্রফেশনালি করতেছে, সব কেউ আছে। বেকার নাই। হুম, হুম, সবাই চাকরি চাকরি করতেছে, যেমন আপনার কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে চাকরি করতেছে, ড্রাইভিং এ চাকরি করতেছে, তারপরে আপনার তাদের তো ক্লিনিং এ টুরিস্ট জব ইন্ডাস্ট্রি অনেক করতেছে। বড়। টুরিস্ট ইন্ডাস্ট্রি ট্যুরিজম অনেক তো বড়, বিশাল তারপরে সেক্টর তাদের। সম্ভবত 6 মান্থ একটু বেশি থাকে আর কি। তারপর হুম। হচ্ছে যে আপনার রেস্টুরেন্টে হোটেল রেস্টুরেন্টে ভালো জব আছে, সবাই করে। আর এখানে সবচেয়ে বড় মানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এইসব দেশের জন্য যারা আসে বেশিরভাগ তারা কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে বেশি জব করে, তারপরে ইলেকট্রিশিয়ানে জব করে, মেকানিক্যালে জব করে, ডেলিভারি জব করে, মানে হোম ডেলিভারি জব করে। এই জবগুলো অনেক বেশি, এগুলো সবাই জব করছে এখানে আসলে। আহ খালি আছে, মানে আপনি জব করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এখানে মানুষ থাকতে চায় না। সম্ভবত ওই যে আপনার আহ কাগজপত্র নিয়ে, যে আপনার ইতালি বা পর্তুগালে যে ধরনের কার্ড হয় এখানে হয়তো এরকম কার্ড হয় না, যেরকম আপনার নিজের নামে আর ওই যে কোম্পানির নামে আর গভর্নমেন্টের নামে যে একটা ব্যাপার স্যাপার থাকে এরকম আর কি। হুম, যে আপনি আপনার নিজের মতো করে কোম্পানি চেঞ্জ করলেন, নিজের মতো করে চলে গেলেন, নিজের মতো করে যা ইচ্ছে তা করলেন, দেশে গেলেন আসলেন, কোনো সমস্যা নেই। কিন্তু ক্রোয়েশিয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার আহ, মানে কোম্পানির আন্ডারে যেহেতু আপনার কার্ড, যদি কোম্পানি টেস্ট আপনার যে কার্ড, ওই কার্ডের মেয়াদ ঠিকই আছে, যদি আপনার পারমিট ক্যান্সেল করে তারপরে নতুন করে আবার পারমিট নিতে হবে আর কি। আমার এগুলো নিয়ে একটু ঝামেলা হয়, এই কারণে একটু থাকছিলাম আমরা। তবে আগে আপনার আমরা যখন আসছি তখন 1 বছর করে কার্ড দিত, যে প্রতি বছর মানে আহ, প্রত্যেক বছর বছর আমরা কার্ড ইস্যু করা লাগতো। এখন আপনার এখন নতুন করে শুরু হয়েছে যে আপনার কার্ড 3 বছরের কার্ড দিচ্ছে, আগের মতো আর 1 বছরের কার্ড দিচ্ছে না। তাহলে তো আরো ইজি হয়ে গেল। হ্যাঁ, এখন একটু ভালো হয়েছে, ভালো হচ্ছে। আর যারা ওরা মানে আগে যারা আসছে তারা যদি না যেত তাদের জন্য ভালো হতো। হ্যাঁ, আর তখন তো 2023 সালে যখন, তখন মাত্র তারা সেনজেনে জয়েন করছে। স্বাভাবিক জিনিস, সিস্টেমটা ডেভেলপ করতে তো একটু সময় লাগে। আস্তে সবকিছুই হবে আর কি। হুম। যাই হোক, আমরা তারপর আর বেশি ভ্যাকেন্সি লম্বা আছে, করতে, প্রচুর ভ্যাকেন্সি আছে। হুম, হুম। জব আছে, হ্যাঁ। আর প্রচুর ওইখানে যেহেতু বসনিয়ার সাথে লাগানো ক্রোয়েশিয়া, আপনার যারা আপনাদের যাদের আইডিয়া আছে, তারপর বলি যে যুগোস্লাভিয়া যে দেশটা ছিল সেখান থেকে ভেঙে 1991-এ বসনিয়া হার্জেগোভিনা, তারপর ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া সহ এই কয়েকটা দেশের জন্ম হয়। তো হুম, আর ক্রোয়েশিয়ার সাথে ইতালিরও বর্ডার আছে, আর ইতালিতে যেহেতু বাংলাদেশি বেশি, অনেক হয়তো আত্মীয় স্বজন হুম। আছে, ওখানে চলে যাচ্ছে কুইকলি। কিন্তু কুইকলি না, যে 5 বছর থাকাটা বেটার। আর না না, আমি আরেকটা, এটা বলবো যে মানে অন্তত সবার উদ্দেশ্যে এটা বলবো যে আপনার যে নতুন করে যদি এখন আবার নতুন পারমিট ইস্যু হয়, যদি ভিসা আবার গভর্নমেন্ট যদি আবার বাংলাদেশের জন্য ভিসা ইস্যু করে, তো বাংলাদেশিরা অন্তত আসুক, অন্তত মিনিমাম 1 ইয়ার তারা এখানে স্টে করুক, তারপর তারা চলে যায়, কোনো হ্যাঁ, সমস্যা নেই। এখানে আপনার ঝামেলা সৃষ্টি হয় না যে গভর্নমেন্ট আর কোনো রেস্ট্রিকশন দিব না, সেই ক্ষেত্রে কোনো ঝামেলা না হতো। অন্তত 1 বছর স্টে করেন। যদি হুম। মানে আগে যারা আসছিল তারা যদি মিনিমাম 6 মান্থ 1 বছর স্টে করতো, তাহলে এখন ভিসার ইস্যু 95% থাকতো, কোনো ঝামেলা থাকতো না। হুম। আর এক আরেকটা লক্ষ হচ্ছে যে মানুষ আমাদের ক্রোয়েশিয়াতে কাজ আছে, এমন না যে ওইখানে মানুষ বেকার। ওদের ইয়াং পপুলেশন সব চলে আসছে যে পশ্চিম ইউরোপে, সো ওদের এখানে তো লোক লাগতেছে, ওদের কাজের সুযোগ সুবিধা আছে। প্রচুর ট্যুরিস্ট যায় ক্রোয়েশিয়াতে, অনেক ছোট ছোট আইল্যান্ড আছে ওইখানে, কাজের সুবিধা প্রচুর। সো কাজ যেহেতু আছে, আর পুরা ইউরোপের 27টা দেশ একই স্ট্যাটাস, হয়তো কোনোটাতে একটু ইনকাম বেশি, কোনোটাতে একটু কম। তো আপনি থাকেন, কাজকর্ম ইনকাম করেন, এখানে 5 বছর একদম পরে খারাপ এরপর না, দেশ চেঞ্জ করলেন। ইনকাম একদম খারাপ না। আপনি যদি কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, আপনি যদি মেকানিক্যালে থাকেন, বা আপনি যদি মানে পেইন্টিং এ থাকেন, বা হোম ডেলিভারি, আপনি মিনিমাম মানে 1500 কামাই মানে ইনকাম করতে পারতেছেন। 1500 ইউরো।
ইউরো কামাইতে পারতেছি। হ্যাঁ, 1500 ইউরো তো ভালো। 1500 হয়তো 1300 থেকে 1500-1600 1300 এরকম থেকে সেল করা 1500, হয়। 1300-1500 আর লিভিং কস্ট কিন্তু যেহেতু কম্পারেটিভলি কম, আপনার সেভিংস তো বেশি। না, লিভিং খরচ আপনার অ্যাকোমোডেশন তো কোম্পানি দিচ্ছে। সবগুলো কোম্পানি অ্যাকোমোডেশন আপনাকে কোম্পানি একসঙ্গে দিয়ে দিতেছে, দিচ্ছে। তাহলে তো আরো ভালো। তারপর যেমন আমার কোম্পানি আমরা আগে 2 বেলা খাবার দিত, এখন 1 বেলা খাবার দেয়। আমরা খাবার খাইতে পারি ওদিকে না করে দিচ্ছে। তবে এখনো হুম। দিচ্ছে 1 বেলা করে খাবার দিচ্ছে। আর থাকাটা ফ্রি। হ্যাঁ, থাকা ফ্রি। আমাদের টাকা ফ্রি তাইলে আর কি, টাকা তো প্রায় থাকার খরচ না লাগলে তো এমনি পুরো বড় অংশ সেভ হয়ে গেল। তো হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, আমরা এখানেই শেষ করতেছি। আমরা আর কথা লম্বা করতে চাই না। তো যারা উম ইউরোপে আসতে আগ্রহী, তারা এখান থেকে আশা করি কিছুটা হইলেও আ উম বুঝতে পারলেন যে কি করা উচিত। আর আমরা আরো অন্যান্য দেশের কি যে বাংলাদেশীরা কেমন আছে, সেখানে বাংলাদেশীরা কিভাবে যাচ্ছে সেইসব গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।